Welcome to my channel Commerce Academy. Please like, comment, share and subscribe my channel. Thanks. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য অংশীদারি কারবারের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এটি আমার ৮ম ক্লাস। ইতিমধ্যে আমি এর উপর 7টি ক্লাস করেছি। প্রতিটি ক্লাস হচ্ছে ধারাবাহিক আলোচনা। অবশ্যই তোমরা ক্লাস 1 থেকেই অঙ্ক দেখা শুরু করবা। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ক্লাস আমি এটা রুলস সম্পর্কে আলোচনা করেছি। এরপর থেকে অঙ্কর নিয়ম 4-5 থেকে অঙ্ক করা শুরু করছি। এটা আমার 8ম ক্লাস। এই ক্লাসে আমি আজকে আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। অবশ্যই প্রত্যেকে অঙ্কগুলো সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবা ভিডিও পাওয়ার সাথে সাথে। আজকে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 5। এটাতে আছে কি রাকিব, সাকিব ও দেওয়ান 3 জন আছে। এই এখানে অংশীদার 3 জন আছে। দেওয়ান একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার। 2017 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল 80,000 টাকা, 60,000 টাকা এবং 40,000 টাকা। 3 জনের মূলধন আমরা পাইলাম এবং কথা ছিল যে তাদের মূলধন ছিল থাকলে মূলত ব্যালেন্স বিডি লিখতে হয়। মূলধনের জন্য ব্যালেন্স বিডি লিখতে হয়। এরপর অংশীদারগণ তাদের মূলধন অনুপাতে লাভ লোকসান ভাগ করে। তাদের টাকাটা ভাগ করে কি অনুপাতে? মূলধন অনুপাতে। যে দেওয়া আছে মূলধন অনুপাতে তাদের টাকাটা ভাগ করে। লাভ লোকসান মূলধন অনুপাতে ভাগ করে থাকে। এই মূলধন অনুপাতে ভাগ করে। তাহলে আমাদের এখানে টাকাটা ভাগ হবে যে মূলত এই মূলধন অনুপাতে। হাইলাইটটা ঝামেলা করতেছে। মূলধন অনুপাতে লাভ লোকসান ভাগ করে থাকে। তাহলে অনুপাত হচ্ছে মূলধন অনুপাত পাইলাম। এরপরে হচ্ছে কারবারের সার্বক্ষণিক কাজের দায়িত্বের জন্য সাকিব ও দেওয়ান যথাক্রমে প্রতি মাসে 400 টাকা এবং 600 টাকা করে বেতন গ্রহণ করেছে। এখানে আছে যে বেতন গ্রহণ করেছে। তাহলে এরা দুজনে প্রতি মাসে বেতন গ্রহণ করেছে। তাহলে আমরা এখানে পাইলাম বেতন গ্রহণ করেছে। আমরা জানি বেতন গ্রহণ করলে এটা মূলধন হিসাবে যায় না। বেতন গ্রহণ করলে মূলধন হিসাবে যায় না। আরো কিছু আছে কিনা দেখতে হবে, তারপর পুরো কথা বলবো। বছরের মাঝামাঝি সাকিব 20,000 টাকা কর্জ স্বরূপ এনেছিল। তাহলে 20,000 টাকা কি আনছে? কর্জ নিয়ে আসছে 20,000 টাকা। এরপর ভবিষ্যৎ মুনাফার প্রত্যাশা তারা সকলে প্রতি মাসের শেষ তারিখে এখানে তাহলে দেওয়া আছে যেটা প্রতি মাসে শেষ তারিখে কারবার হতে 500 টাকা করে উত্তোলন করেছেন। তাহলে 500 টাকা করে উত্তোলন করলে প্রতি মাসের শেষ তারিখে অংশীদারি চুক্তি মতে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 10% হারে সুদ ধরতে হবে। মূলধন এবং উত্তোলন দুইটার উপর কি করতে হবে? 10% হারে সুদ ধরতে হবে। অংশীদারদের বেতন ঋণের সুদ ডেবিট করার পর, তাহলে এখানে পাইলাম বেতন ও ঋণের সুদ ডেবিট করার পর লেখা আছে। ডেবিট করার পর দেওয়া আছে। তাহলে বেতন গ্রহণ করেছে এখানে আছে, আবার এখানে আছে যে বেতন ডেবিট করার পর, ঋণের সুদও ডেবিট করার পর। কিন্তু অন্যান্য সমন্বয়ের পূর্বে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারে লাভের পরিমাণ ছিল 45,000 টাকা। তাহলে আমরা এখানে বেতনের বিষয়টা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি। অবকারে যে বেতন গ্রহণ করেছে পাইলাম, এখানে বেতন গ্রহণ করেছে। এরপর এখানে আছে বেতন ও সাথে সাথে ঋণের সুদও দুইটাই আছে ডেবিট করার পর। তাহলে বেতন ডেবিট করার পর বা চার্জ করার পর এবং গ্রহণ করেছে, এরকম কথা যদি কোশ্চেনে থাকে, এই যে আমাদের এখানে আছে ক নম্বর বেতন সংক্রান্ত নিয়মের মধ্যে বেতন গ্রহণ ডেবিট করার পর বা চার্জ করার পর বা বেতন গ্রহণ করেছে এরকম বলে কোথাও যাবে না। তাহলে আমরা এখানে ডেবিট করার পর এই শব্দটা পাইলাম এবং বেতন গ্রহণ করেছে এটা পাইলাম। তাহলে এই বেতন কোথাও যাবে না। এই বেতনের কাজ কোথাও করতে হবে না। সাথে সাথে ঋণের সুদের কাজটাও আমরা ডেবিট করছে বিধায় কিছু করতে হবে না। তাহলে আমরা এটা পাইলাম। এরপরে বিষয় কি আছে? অন্যান্য সমন্বয়ের পূর্বে তাদের কারবারের জন্য নেট লাভের পরিমাণ 45,000 টাকা নেট লাভ পাইলাম। দেওয়া আছে তো বেশি কিছু না, ছোট্ট একটা অঙ্ক। ক নম্বর করতে হবে বেতনের অংশ সহ রেদওয়ানের মোট উত্তোলনের পরিমাণ বের করে। এখানে বলা হচ্ছে রেদওয়ানের যে বেতন পাবে সে বেতনের টাকা সহ মোট উত্তোলনের তার কত টাকা বেতন এবং উত্তোলন। মূলত রেদওয়ান, এই যে রেদওয়ান, এখানে রেদওয়ানের প্রতি মাসে কত টাকা করে? 400 টাকা প্রতি মাসে কারবার কাজের জন্য বার্ষিক সাকিব ও রেদওয়ান যথাক্রমে প্রতি মাসে 400 ও 600 টাকা করে। সাকিবে পাই 400 টাকা, রেদওয়ান পাই 600 টাকা করে বেতন পাই। এই যে বেতনের বিষয় আছে। সাথে সাথে সে উত্তোলন করতেছে কোথায়? প্রতি মাসের শেষ তারিখে কারবার হতে 500 টাকা করে উত্তোলন করছে। বেতন এবং উত্তোলন দুটাই যোগ করে উত্তরটা করে ফেলতে হবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি। শুধু একটা অঙ্ক আইটেম দেখো। এই ক নম্বর সমাধান, এটার সমাধান
বেতনের অংশ সহ রেদওয়ানের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয়। তাহলে রেদওয়ানের বেতন কত পাচ্ছে? রেদওয়ানের বেতন পাচ্ছে যে 600 টাকা। এই যে 600, এটা 600-কে প্রতি মাসে এখানে বলছিল প্রতি মাসে। তাহলে আমরা এক বছরের অঙ্ক করতেছি, যেহেতু 2017 সালে 31শে ডিসেম্বর তারিখের এক বছরের অঙ্ক করতেছি, তাহলে এক মাসে যদি 600 টাকা হয়, 12 মাস হচ্ছে যে 6-12-72। তাহলে 600-র সাথে 12 গুণ করলে 6-12-7200 টাকা রেদওয়ানের বেতন হলো। এবং উত্তোলন আছে কত? কারবার থেকে প্রতি মাসের শেষ তারিখে 500 টাকা করে উত্তোলন করে। তাহলে 500 গুণ 12, এক মাসে যদি 500 টাকা হয়, 12 মাসে হচ্ছে 5-12 6,000 টাকা। তাহলে এই দুইটা যোগ করে 13,200 টাকা মূলত রেদওয়ানের এই বেতন সহ উত্তোলনের পরিমাণ বের হলো 13,200 টাকা। তাহলে আমরা এই আইটেমটা, ক নম্বর কাজটা আমরা এটা করে ফেললাম। এরপরে যদি আমরা দেখি খ নম্বর, 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে হবে। আমাদের তা এখন করতে হবে যে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব। এই আবন্টন হিসাব করার জন্য আমরা ইতিমধ্যে এটা জানি, সবকিছুই শিখে ফেলছি, প্রায় এখন শুধু ব্যক্তি হিসাব বলা চলতেছে। দেখো, এই আবন্টন হিসাবটা, এই আবন্টন হিসাব করার সময় আমরা বলছিলাম সাথে সাথে মূলধন হিসাব করার জন্য। এখানে মূলধনের কথা বলেন, এখানে সাকিবের কর্জ একটা হিসাব করতে, গ নম্বর 4 নম্বরের জন্য ছোট্ট একটা হিসাব, সাকিবের কর্জ হিসাব করতে হবে, এটা আমরা আলাদা করে করব। তাহলে এখন আমরা আবন্টন হিসাবটা এটা কমপ্লিট করে ফেলি। তাহলে লাভ লোকসান আবন্টন দেখো, প্রথম রাকিব, সাকিব ও দেওয়ান তিনজন আছে, তিনজনের নাম, লাভ লোকসান আবন্টন হিসাব 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই লেখাটা লিখে ফেলতে হবে। তারপর ডেবিট দিকে ডেবিট লেখা, ক্রেডিট দিকে ক্রেডিট লেখা, এই লেখাটা লিখতে হবে। এরপর আমরা শুরু করব। প্রথমত এদিকে ডেবিট পাশে অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে মূলধনের সুদ। তাহলে আমরা যদি কোয়েশ্চেনে দেখি, দেখো এদের 80,000 টাকা, 60,000 টাকা এবং 40,000 টাকা করে বেতন পাচ্ছে। 80, 60, 40 এই তিনটাই বেতন আছে। তাহলে বেতনের মূলধন দেওয়া আছে, মূলধন, এই যে মূলধন ছিল, সুদ বের করতে হবে। মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধরতে হবে। তাহলে এই 80,000 টাকার 10% হবে 8,000 টাকা, 60,000 টাকার 10% 6,000 টাকা, 40,000 টাকার 10% 4,000 টাকা। কেকুটা মেরে নিজেরা বের করতে পারবি, যে একটা বিষয়। তাহলে দেখো 8,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা বেরিয়েছে। ক্যালকুলেটরকে মেরে দেখাতে হবে নাকি, দেখি, তারপরে একটা দেখাই দিই। ক্যালকুলেটর নিয়ে আসে আমি। হ্যাঁ, তাহলে 80,000 টাকা, 80,000 টাকার 10% 8,000, দেখো এই 80,000 ইন্টু 10%, এই যে সমান 8,000 টাকা বের হয়ে গেছে। এই 8,000 টাকা হয়ে গেল। এবার 60,000 টাকা 10% 6,000। তারপরে যদি চিন্তা করি 60,000 টাকা 10%, এগুলো ইজি, কতগুলো হিসাব। 10% 10% হচ্ছে কত টাকা? এই যে এটা ভুল হয়েছে, দিকে আবার দিই। আর 60,000 টাকা 60 ইন্টু 10%, 10% সমান এই যে 6,000 টাকা। তাহলে বলবো 6,000 টাকা, 6,000 টাকা। একইভাবে 40,000 টাকা আর তিনটা যোগ করে কত হলো? 18,000 টাকা করে। এবার আমরা অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ, এটা নির্ণয় করব। যেহেতু মূলধনের সুদ শেষ হয়ে গেছে, উত্তোলনের সুদ আমরা নির্ণয় করব। উত্তোলনের সুদ নির্ণয় করার জন্য রাকিব, সাকিব, দেওয়ান লেখা, এই লেখাগুলো লিখে ফেলবো। এখন আমরা টাকাটা বের করবো। আমরা কোয়েশ্চেন দেখি কি লেখা ছিল, দেখা যায় প্রতি মাসের শেষ তারিখে 500 টাকা করে উত্তোলন করে সকলে। এখানে সবার একই ফিগার, সকলে, যেহেতু বলছে তিনজনের উত্তোলনের সুদ, উত্তোলন 500 টাকা করে। তাহলে 500 টাকার প্রতি মাসে যেহেতু শেষ তারিখে বলছে, আমরা সূত্রটা আমরা যদি দেখি কিরকম, এই যে যদি প্রতি মাসের শেষ তারিখ উত্তোলন করা হয়, মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ 5.5 ভাগ 100। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে বের করে, আমাদের সুদের পরিমাণ হচ্ছে 500 টাকা। মাসে 500 টাকা উত্তোলন করতেছে, গুণ সুদের হার হচ্ছে 10%, 10%। তাহলে এত গুণ 5.5 গুণ 5.5, তাহলে কত আসে? এই যে 275 টাকা চলে আসছে। তাহলে এই সূত্রে যদি আমরা মান বসাই, 275 টাকা চলে আসছে আমাদের। এই 275 টাকা থেকে 275, 275, 3 জন 275, তাহলে 275-কে 3 দিয়ে গুণ করে 825। তাহলে 275 গুণ, যেহেতু সেম টাকা, 3 দিয়ে গুণ করলে হবে 825 টাকা। এই 825 টাকা চলে আসছে, যে 825 টাকা চলে আসছে। তাহলে আমরা উত্তোলনের সুদ বসাই দিলাম, মূলধনের সুদ বসাই দিলাম, দুইটা চলে গেল। এরপর কি আছে দেখি, এরপর আছে যে কিন্তু অন্যান্য সমন্বয় পূর্বে 2017 সালে 31শে ডিসেম্বর বছরের সমাপ্ত বছরের জন্য কারবারের লাভের পরিমাণ, নিট লাভ আছে কত টাকা? 45,000 টাকা। এই যে নিট লাভ, এদিকে বসাই দিতে হবে লাভ লোকসান হিসাব, ব্র্যাকেটে নিট লাভ 45,000। এটা একবারে যার, যেহেতু এগুলো আমরা মূলধনের হিসাব করতে হবে, শুধু একবারে যায় মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ শেষ, উত্তোলনের সুদ শেষ, নিট লাভ শেষ, তিনটাই শেষ, আর কিছু না। এখন শুধু মুনাফার অংশটা বের করবো। আর এখানে একটা বিষয় দেখো, এই ঋণের সুদ, ঋণ
বেতন এবং ঋণ ডেবিট করেছে কোথায় জানেন? এই যে বেতন ও ঋণের সুদ ডেবিট করার পর বললে ঋণের সুদটা আর এখানে দেখাতে হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এটার বেতন তো আসবে না, ঋণের সুদ আসবে না। তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা অঙ্ক হিসাব করবো। হিসাব করতে গেলে আমাদের নিয়মটা কি, আমরা আগে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে হিসাব করতে হবে। আবারও দেখাচ্ছি, প্রতিটি অঙ্কে দেখাচ্ছি। প্রথমত আমাদের এই ক্রেডিট পাশের এই দুইটা যোগ করব, এই দুইটা যোগ করে যোগফল আসছে যে ৪৫,৮২৫ টাকা। এরপর ডেবিট পাশে শুধু একটাই ফিগার, তাহলে ক্রেডিটের এই ফিগার থেকে ক্রেডিটের যোগফল এটা থেকে এই ১৮,০০০ বিয়োগ করো, ১৮,০০০ বিয়োগ করলে এই ফিগারটা বের হবে ২৭,০০০, এই ২৭,৮২৫ টাকাটা বের হবে। এই ২৭,৮০০ কে এখন মূলধন অনুপাতে ভাগ করলে এই টাকাগুলা বের হবে। আমরা এখন মূলধন থেকে অনুপাত বের করব, অনুপাত বের করে এই টাকাটা ভাগ করে দেখাবো। তাহলে বোঝা গেল আমরা কেমনে বাইরে হয়েছে সেটা বোঝা গেল। এই দুইটা যোগ করে ৪৫,৮২৫, ৪৫,৮২৫ থেকে ১৮,০০০ এটা বিয়োগ করছি, ১৮,০০০ বিয়োগ করলে আমাদের ২৭,৮২৫ টাকা এটা আসছে। এখন এই টাকাকে অনুপাত অনুযায়ী মূলধন অনুপাতে ভাগ করলে এই টাকাগুলো আসবে। এটা কেমনে আসবে আমরা দেখাবো। এখন এই যোগফলটা ৪৫,৮২৫ টাকাটা এখানেও ডেবিট পাশে ৪৫,৮২৫ টাকা লিখে ডাবল আন্ডারলাইন, এখানে আন্ডারলাইন দুইটা আছে, ডাবল আন্ডারলাইন দিতে হবে। এইখানে একটা আন্ডারলাইন আর একটা আন্ডারলাইন, দুইটা আন্ডারলাইন। সেম এখানেও ডাবল আন্ডারলাইন আছে, ছোট করে লাল দাগের ভিতরে পড়ে গেছে, এখানে ডাবল আন্ডারলাইন দিতে হবে। তাহলে আমাদের হিসাবটা বের হয়ে শেষ হয়ে গেল। শুধুমাত্র এটা কেমনে বের হয় এই ভাগটা আমরা এখন শিখবো। তাহলে দেখো আমাদের কোয়েশ্চেনে ছিল ৮০,০০০ টাকা, ৬০,০০০ টাকা, ৪০,০০০ টাকা। বই করে দিয়েছে কিনা একটু দেখি, না করলে আমাকে করে দিতে হবে লিখে। করে নাই, যেহেতু করে নাই আমরা এটা নিজেরা করব, এখন অঙ্কের শেষের দিকেই করব। তবে আমি সুবিধার জন্য এখানে বইয়ের পাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের মূলধন হচ্ছে কত, আমাদের মূলধন ৮০, ৬০, ৪০। তাহলে ৮০, ৬০, ৪০। আমরা এখানে এই বিষয়টা, এই নোটটা এখানে করতেছি। মূলধন অনুপাত, অনুপাত ৮০,০০০ অনুপাত ৬০,০০০, ৮০, ৬০,০০০ অনুপাত ৪০,০০০, ৮০,০০০, ৬০,০০০, ৪০,০০০। আবার একটু দেখি লাস্টেরটা ৪০ কিনা একটু দেখিনি। লাস্টেরটা ৮০, ৪০,০০০, ঠিক আছে, যেহেতু ৪০০০ টাকা সুদ। এখন আমরা কি করবো, এটা থেকে 4টা শূন্য বাদ দিয়ে দিব, এটা থেকে 4টা শূন্য বাদ দিয়ে দিব, এটা থেকেও 4টা শূন্য বাদ দিয়ে, সব সেটা আছে, সেটা বাদ দিব। সেটা বাদ দিলে তাহলে আমাদের থাকে, তাহলে এই ৮০,০০০ থেকে 4টা শূন্য বাদ, ৬০,০০০ থেকে 4টা শূন্য বাদ, ৪০,০০০ থেকে 4টা শূন্য বাদ দিলে আমাদের বেঁচে থাকবে কত, আমাদের থাকবে ৮ অনুপাত ৮ অনুপাত ৬ অনুপাত ৬০, ৮ অনুপাত ৬ অনুপাত ৬০। তাহলে এগুলো থাকলো। এখন এই ৮কে আমরা ৮ অনুপাত ৬ অনুপাত ৬০, ৮ অনুপাত ৬ অনুপাত ৬০। এখন এই ৮, ৬০, ৬কে আবার ২ দিয়ে ভাগ হবে, এদেরকে ২ দিয়ে ভাগ করলে হবে, এই ২ দিয়ে ভাগ করি, ৮কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ৪ দুগুণ ৮, ৪ অনুপাত ৬কে যদি ২ দিয়ে ভাগ করি ৩ দুগুণ ৬, ৩ অনুপাত ৪কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ২। তাহলে এই অনুপাতটা আমরা পেয়ে গেলাম। এখন অনুপাত পাওয়ার পর অনুপাতের যোগফল বের করতে হবে। আমাদের এখন বের করতে হবে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল বের করতে গেলে ৪ যোগ ৩ যোগ ২, তাহলে আমাদের যোগফল বের হবে কত, ৪ যোগ ৩ যোগ ২ হচ্ছে ৪ ৩ ৭, ৭ দিয়ে ৯, আমাদের যোগফল বের হবে ৯। তাহলে আমাদের লাভ ভাগ বের করতে হবে কি, এক একজনকে কত টাকা পাবে, এটা ভাগ করতে গেলে আমাদের ভাগের পরিমাণ হচ্ছে যে এই ৬০ দিয়ে ৯ দিয়ে ভাগ, ৬০ দিয়ে গুণ, ৬০ ভাগ ৯। তারপর আরেকটা হবে যে অনুপাত ৩ ভাগ ৯, আরেকটা হবে যে ২ ভাগ ৯, ২ ভাগ ৯, ২ ভাগ ৯। তাহলে আমাদের মূলত এই ৯ ভাগের ৪, ৯ ভাগের ৩, ৯ ভাগের ২ এই অনুপাতগুলো দিয়ে টাকাটা আমাদের ভাগ করতে হবে। ৯ কেমনে আসছে, এই তিনটা যোগ করলে আমাদের ৯ আসছে।
তাহলে এই 4/4 9, 4/3, 2/9 2 এই সবগুলো আমাদের এখানে এইটাই দেখাই দিছে আর কি অনুপাত। এখন টাকাটা কি করতে হবে, 9 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ। তাহলে দেখো যে টাকাটা বের করছে এই যে এটা 27,825 টাকা। আমরা যদি ক্যালকুলেটর নেই 27,825 27,825 ভাগ 27,000 ভাগ 9 গুণ 4, তাহলে কত আসে দেখো 12,367 টাকা বা 67 টাকা। 12,367 টাকা একটা পাইলাম। এরপর যদি তারপরটা দেখি 27,825 ভাগ 9 গুণ এবার কত 3 বরাবর 3 আছে, তাহলে সমান আসে কত 9,275 9,275 চলে আসছে। এরপরটা যদি দেখি আমরা তার আবার 27,825 ভাগ 9 গুণ 2, তাহলে কত আসে এটা আছে যে 8,246। আর এটাতে গুলো দেখা যাচ্ছে। তা আবার দেখি 27,825 27,825 ভাগ 9 গুণ 3 গুণ হবে কত এবার 2 গুণ 2, তাহলে গুণ 2 দিয়ে কত আসে 6,183, যে 6,183। তাহলে এই টাকাটা ভাগ করা আমরা দেখলাম, আশা করি বুঝে গেল সবাই, তোমরা বুঝে গেলে এই টাকাটা অনুপাত অনুযায়ী ভাগ করে আমাদের দেখাতে হবে। তাহলে আমরা এটা বুঝে গেলাম অনুপাত কিভাবে বের করছি, মূলধন অনুপাত এবং টাকাটা ভাগ করছি। তাহলে এই প্রথম দ্বিতীয় পার্টের অংশটা শেষ, এটা শেষ হয়ে গেল। এরপরে যেটা আছে আমাদের, এরপরটা আছে আমাদের অংশীদারদের ঋণ হিসাব। আর এখানে গ নম্বর বলতে দেখো সাকিবের কর্য হিসাব বা ঋণ হিসাব একই কথা, কিছুই না। এখানে সাকিবের টাকা আছে 20,000 টাকা, এই 20,000 টাকার উপর সুদ বের করতে হবে 6% 6 মাসে। তাহলে দেখো এই যে প্রথম সাকিবের কর্য হিসাব লিখতে হবে, খতিয়ান এটা একটা ডেবিট আর এদিকে ক্রেডিট। পরবর্তীতে হচ্ছে কি ডেবিট ক্রেডিট দেওয়ার পরে আমাদের দেখো এই তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ যাবতীয় পৃষ্ঠা টাকা, খতিয়ানের গড় 8 গড় লিখে দিতে হবে। এরপর তারিখ 2017 সালে 1 জুলাই তারিখে সে কত টাকা কর্জ নিয়ে আসছিল, এই যে এখানে আছে। বছরের মাঝামাঝি তারিখে 20,000 টাকা কর্জ, মানে জুলাইয়ের 1 তারিখে 20,000 টাকা কর্জ আনছে। কর্জকে নগদান হিসাব লিখতে হয়, মানে এটা জাবাদা যদি করে আমরা নগদান হিসাব দেখি সাকিবের কর্জ হিসাব ক্রেডিট। যদি তুমি নগদ সাধারণ জাবাদা করো কর্জের জাবাদা হবে নগদান হিসাব ডেবিট, সাকিবের কর্জ হিসাব ক্রেডিট। তাহলে সাকিবের কর্জ হিসাব ক্রেডিট হয়েছে, এটা একটা খতিয়ান, খতিয়ানের ক্রেডিট পাশে এই সাকিবের উল্টা নাম কি নগদান হিসাবটা লিখতে হবে। আমি যদি তোমাদের এখানে দেখাই এটা জাবাদাটা কিভাবে কর্জের জন্য, নগদান হিসাব ডট দিয়ে ডেবিট নগদান হিসাব ডেবিট, সাকিবের কর্জ হিসাব ক্রেডিট। তাহলে আমি জাবাদা লিখে হচ্ছে মুখও বলছে আবার লিখে দিলাম, দেখাই দিলাম সুবিধার জন্য। দেখো এই যে টাকাটা কর্জ নিয়ে আসছে 20,000 টাকা কর্জ নিয়ে আসছে, কর্জের জাবাদা হয় নগদান হিসাব ডেবিট, সাকিবের কর্জ হিসাব ক্রেডিট 20,000 টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা সাধারণ জাবাদা, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে করছো ওই জাবাদাটা আর কি, কর্জ নিয়ে আসলে বা ব্যবসায় কর্জ নিয়ে আসলে এটা এই 20,000। তাহলে এখন এই সাকিবের কর্জ হিসাব কি হলো, ক্রেডিট হলো। এই যে ক্রেডিট হলো, এইদিকে ক্রেডিট পাস, উল্টা নাম কি, উল্টা নাম হলো যে নগদান হিসাব। তাহলে আমাদের নগদান হিসাবটা লিখে এই যে নগদান হিসাব লিখছে, নগদান হিসাব লিখে কোথায় এই 20,000 টাকা বসে দিচ্ছে। তাহলে এটা বোঝা গেল একটাই শেষ। এরপর কর্জের সুদ বের করতে হবে। আমাদের এখানে কর্জের উপর সুদ জুলাইয়ের তারিখে দিচ্ছে, কর্জের সুদের পার্সেন্ট দেওয়া নেই, পার্সেন্ট দেওয়া না থাকলে 6% ধরতে হয়। তাহলে 20,000 টাকা 6% হচ্ছে 1200 টাকা, 1200 টাকার অর্ধেক দেখো 20,000 গুণ 6%। আমি রুলসে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, যদি পার্সেন্টেজ না থাকে 6% ধরতে হয়, তাহলে 6% ধরলে 1200 টাকা আসছে। আর এটা বলছে যে জুলাইয়ের মাঝামাঝি নিচ্ছে, এই যে বছরের মাঝামাঝি হলে 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এটাকে আবার 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ, ভাগ 12 গুণ 6, অথবা 2 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে। 600 টাকা বের হয়ে গেল। তাহলে কর্জের সুদ, এই কর্জের সুদ হয়ে গেল। এটার জাবাদা কি, এটার জাবাদা হবে তোমার সাকিবের কর্জ, তাও ক্রেডিট হবে, কর্জের সুদ ডেবিট, সাকিবের কর্জ হিসাব ক্রেডিট, এটার জাবাদা। তাহলে 600 টাকা আর 2টা যোগ করে কত হয়ে গেল, এই কোটিয়েনটা যদি আমি দেখিয়ে দিই তাহলে আমাদের এই যে এই 2টা যোগ করো, এই 2টা যোগ করে হলে 20,600। আর এদিকে কোনো তো লেখাই নাই, এদিকে যে লেখাটা না সেই জন্য ব্যালেন্স সিডি লিখতে হবে, টাকা 20,600 বরাবর বসে দিবে। আর ডেটটা হবে 2017 সালে ডিসেম্বর 31, তারিখটা দিয়ে দিলা। আর এদিকেও 2টা ডেট সেম, একটা প্রথম কর্জ নিচ্ছে জুলাইয়ের 1 তারিখ আর কর্জের সুদ হচ্ছে ডিসেম্বর 31 তারিখ, আর যোগফল 20,600 লিখে দাও। এরপরে এই যে ব্যালেন্স সিডি যেটা আছে, এই ব্যালেন্স সিডিটা তারপরে বছর 2018 সাল লিখে ব্যালেন্স বিডি লিখে
নিচে বসাই দিতে হবে 20,600 আর এখানে লিখতে হবে 2017 সালের ডিসেম্বর পরে 2018 সালের জানুয়ারি 1। এই গেল ছোট্ট একটা অঙ্ক। আশা করি তোমরা এটা প্র্যাকটিস করে ফেলবা। ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করবো আর ভিডিও দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। ওকে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।